মানুষ চেয়েছিল আগের সরকারকে বদলাতে, মানুষ আগের সরকার বদলাতে চেয়েছে বলেই মানুষ এই রায়দান দিয়েছে। এবার এই সরকার যদি মানুষের আশা ভরসা যদি পূরণ না করতে পারে, এই সরকার যদি মানুষের প্রতিশ্রুতি পূরণ না করতে পারে, মানুষকে দেওয়া প্রতিশ্রুতি, এই সরকার যদি কোথাও একটা গিয়ে মানুষের বিরুদ্ধে কাজ করে, সংবিধানের বিরুদ্ধে কাজ করে, তাহলে আবার এই সরকারকে মানুষ বদল করবে। রাজনৈতিক পরিস্থিতি যা দেখছেন, হয়তো কোথাও একটা গিয়ে সেফ মনে করছেন না, কোথাও একটা গিয়ে কম্পিটিশন আছে বলে মনে করছেন না, কোথাও একটা গিয়ে রাজনৈতিক প্রতিযোগিতা আছে বলে মনে করছেন না। একটা সিস্টেমকে তো হঠাৎ করে ভেঙে দেওয়া যায় না, একটা সিস্টেমকে হঠাৎ করে ভ্যানিশ করে দেওয়া যায় না। সিস্টেম যেটা সোসাইটিতে অনেক দিন থেকে আসছে, মানুষ যেটা বহু যুগ থেকে বহু বছর ধরে পালন করে আসছে, সেই সিস্টেমটাকে রাতারাতি ভ্যানিশ করে দেওয়া যায় না। এটা তো কোনো বিল্ডিং না যে আমি রাতারাতি ট্র্যাক্টর বুলডোজার নিয়ে এসে আমি ডেমলিশ করে দিলাম। আমরা দেখলাম যে ফলতায় ভোট, এবং ঠিক ভোটের আগের মুহূর্তেই সেখান থেকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ান, কি বলবেন? সরে দাঁড়ানোর বিষয়টা অত্যন্ত স্বাভাবিক। এখন রাজনৈতিক পরিস্থিতি যা দেখছেন, হয়তো কোথাও একটা গিয়ে সেফ মনে করছেন না, কোথাও একটা গিয়ে কম্পিটিশন আছে বলে মনে করছেন না, কোথাও একটা গিয়ে রাজনৈতিক প্রতিযোগিতা আছে বলে মনে করছেন না। সরে যাওয়ার আসল কারণটা তো আমরা কেউ বলতে পারবো না, সেটা তাদের রাজনৈতিক ব্যক্তিগত বিষয়, রাজনৈতিক বিষয়, তাদের দলের ডিসিশন। আমরা আইনজীবীরা তো অ্যাক্টিভ পলিটিক্সের সাথে যুক্ত না। তো যতটা আমরা রাজনৈতিক পর্যালোচনা করে যতটা বুঝতে পারছি, কারণ কোথাও একটা গিয়ে হয়তো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হারিয়ে গেছে, কোথাও একটা গিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দাঁড়াচ্ছে না, দল কোথাও একটা গিয়ে হয়তো মনে করছে প্রধান, যেহেতু লড়াইটা প্রধান এখন এই মুহূর্তে শাসক দল বনাম প্রধান বিরোধী দল, কোথাও একটা গিয়ে হয়তো তিনি মনে করছেন যে প্রধান বিরোধী দলের জায়গায় তৃণমূল কংগ্রেস হয়তো নেই, সেই জায়গাটা তারা হারিয়ে ফেলেছেন, সেই জায়গাটা অবক্ষয় হয়ে গেছে, সেই কারণে হয়তো সরে দাঁড়াচ্ছেন। সরে দাঁড়ানোর আসল কারণ না বোঝা গেলেও পর্যালোচনা থেকে এইটুকুই বলা যেতে পারে যে কোথাও একটা গিয়ে তাদের অবক্ষয় হয়েছে, কোথাও একটা গিয়ে তাদের জায়গা হারিয়ে গেছে, সেই জন্যই সরে দাঁড়াচ্ছেন। মনে হয় কি পালা বদল হতে পারে? কারণ কি দেখা যাচ্ছে জাহাঙ্গীর খান মুখ্যমন্ত্রী যে প্যাকেজ ঘোষণা করেছেন তাতেই ভরসা রাখছেন, কি বলবেন? কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিটা খুব আনপ্রেডিক্টেবল। আর মানে গত 2021 থেকে 2020 থেকে রাজনীতিটা খুব আনপ্রেডিক্টেবল। যবে থেকে বিজেপি প্রধান বিরোধী দল হয়েছিল, তবে থেকে রাজনীতিটা খুব আনপ্রেডিক্টেবল হয়ে গেছিলো। কারণ যখন বিজেপি দলটা তৈরি হয়েছিল, বা দলটা বিশেষ ক্ষমতা সম্পন্ন হয়েছিল, আমরা দেখেছিলাম তৃণমূল থেকে এক ঝাঁক নেতারা এসে বিজেপি দলে যোগদান করেছিলেন। কারণ 2021 সালে অনেকেই মনে করেছিলেন যে বিজেপি একটা নতুন সরকার তৈরি করতে চলেছে, বা একটা সরকার খুব সম্ভাব্য হয়ে দাঁড়িয়েছিল। তো যাই হোক, কোনোভাবে সেটা হয়নি, কিন্তু না হওয়ার পরে আবার দেখেছিলাম এক ঝাঁক নেতারা আবার বিজেপি থেকে আবার তৃণমূল এসে গেছিলেন, এবং তৃণমূল দল সেটা তাদেরকে আবার স্বাগত জানিয়েছিলেন। এবং 2026-এও হয়তো সে ট্রেন্ডটা ঘটতো, যদি না বিজেপি দল আবার ক্ষমতা আসতো বা সরকার গঠন করতো। তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই দুই বিজেপি এবং তৃণমূল, এই দুটো দল পালা বদলের রাজনীতিটা খুব বেশি প্রাসঙ্গিক করে দিয়েছে, এবং জিনিসটাকে মানে এবং আনপ্রেডিক্টেবল জিনিসও প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে বর্তমান রাজনীতিতে। এবং আমি যেটা বলবো যে সবথেকে বড় কথা, আমি মনে করি যে সংবিধান মেনেই সব কিছু হওয়া উচিত, যা কিছু হওয়া উচিত সেখানে সাংবিধানিক জায়গাটা যাতে গুরুত্ব থাকে, সংবিধানের বিরুদ্ধে গিয়ে যাতে কিছু না হয়। কারণ আসল উদ্দেশ্য কোথাও একটা গিয়ে সাধারণ মানুষের কল্যাণ, জনগণের কল্যাণটাই আসল উদ্দেশ্য, মানুষের অধিকার রক্ষাটাই আসল উদ্দেশ্য। যেই বিধায়ক হোক না কেন, সে ফলতা হোক বা পশ্চিমবঙ্গের যে কোনো বিধানসভা কেন্দ্র হোক না কেন, যেই বিধায়ক হোক, তার আসল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কল্যাণ করা, সাধারণ মানুষের ভালো করা, মানুষের সুরক্ষার কাজে কাজ দেওয়া, মানুষের সাংবিধানিক অধিকার সুরক্ষা করা, মানুষের উন্নয়নে কাজ করা, পশ্চিমবঙ্গের উন্নয়নের কাজ করা, বাঙালি জাতির উন্নয়নে কাজ করা। তো সেটা শুধু ফলতার প্রার্থীদের কাছ থেকে না, যারা জিতে এসছেন বা আগামী দিনে যারা উপনির্বাচনের প্রার্থী হবে, সবার কাছে আমি এই একটাই আবেদন করব, বা একটাই আমাদের আশা থাকবে, ভরসা থাকবে, যেন মানুষের হয়ে কাজ করেন। সেটা যে দলই হোক না কেন, নতুন সরকার আছে, নতুন সরকারও চাইবো মানুষের হয়ে কাজ করুক, এবং আগের সরকার তাদের কাছ থেকে আমরা কাম্য করতাম, সে কোথাও একটা গিয়ে মানুষের মন জয় করতে ব্যর্থ হয়েছে এই বছর, তাই নতুন সরকার এসছে। আমরা দেখলাম যে টিএমসি প্রায় 100-র গণ্ডিরও পার করতে পারলো না। অন্যদিকে শুভেন্দুর ভারে আমরা দেখেছিলাম তৃণমূল ভেঙে পড়েছিল। এবার কি দেখলাম যে ফলতার যিনি দাঁড়িয়েছিলেন তৃণমূল প্রার্থী, উনিও কি শুভেন্দুর ভারেই ভেঙে পড়লো বলে মনে করছেন, কি? কারণ এটা তো রাজনীতির একটা যেটা ফলাফল এসছে সেটা মানুষের রায় বলে আমরা মেনে নিচ্ছি। মানুষের রায়, রাজনৈতিক ফলাফল হতেই পারে, একটা রাজ্যে সরকার বদল হতেই পারে, পালা বদল হতে পারে। এখানে শুভেন্দুর ভারটা বড় কথা না, এখানে মানুষের ভারটা বড় কথা। মানুষ যেটা রায় দিয়েছে, মানুষের রায়ের ওপরে ভোটের ফলাফল হয়েছে। মানুষ যেটা মনে করেছে, মানুষ যে দলের উপর ভরসা করেছে, আশা রেখেছে, সেই দল এসছে ক্ষমতা। এখানে কোনো ব্যক্তি বিশেষের, আমি মনে করি না কোনো ব্যক্তি বিশেষের উপরে জিনিসগুলোকে চাপানো উচিত। ব্যক্তির থেকে বড় কথা এখানে আদর্শ কাজ করে। এখানে একটা রাজনৈতিক দলের পুরোটা একটা রাজনৈতিক আবহাওয়া ছিল, একটা রাজনৈতিক ঝড় ছিল, কোথাও একটা গিয়ে সেই ঝড়ে গিয়ে সরকার তৈরি হয়েছে। সবথেকে বড় কথা, মানুষ চেয়েছিল আগের সরকারকে বদলাতে।
মানুষ আগের সরকার বদলাতে চেয়েছে বলেই মানুষ এই রায়দান দিয়েছে। এবার এই সরকার যদি মানুষের আশা ভরসা যদি পূরণ না করতে পারে, এই সরকার যদি মানুষের প্রতিশ্রুতি পূরণ না করতে পারে, মানুষকে দেওয়া প্রতিশ্রুতি এই সরকার যদি কোথাও একটা গিয়ে মানুষের বিরুদ্ধে কাজ করে, সংবিধানের বিরুদ্ধে কাজ করে, তাহলে আবার এই সরকারকে মানুষ বদল করবে। সরকার বদলটা ততটা কঠিন না যতটা আমরা মনে করি। সবথেকে বড় কথা, প্রত্যেকটা রাজনৈতিক দলের এই জিনিসটা মাথায় রাখা উচিত যে কেউই সর্বেসর্বা না, কারোর ক্ষমতা সর্বাধিক না। কেউ মানে কোনো রাজনৈতিক দল যদি এটা মনে করে, কোনো রাজনৈতিক নেতা যদি এটা মনে করে যে হ্যাঁ আমি যেটা বলবো সেটাই শেষ কথা, আমার দলের কথাই শেষ কথা, সেটা না। আসলে মানুষের কথাটাই শেষ কথা, মানুষ যেটা বলে সেটা শেষ কথা, এবং সংবিধানের কথাটা শেষ কথা। সংবিধান যা বলছে, সংবিধান মেনে সরকার তৈরি হয়, সংবিধানেরকে রক্ষা করার জন্য সরকার তৈরি হয়, এবং সেই সংবিধান থেকে যদি কোনোদিনও সরকার যদি বেঁকে বসে, তাহলে সংবিধানকে সাক্ষী রেখে মানুষ সেই সরকারকে তুলে ফেলতে পারে। অতএব সেটা আগের সরকার হোক, বর্তমান সরকার হোক, আগামী দিনে যে সরকার তৈরি হোক না কেন, যে কোনো সরকারই হোক না কেন, সংবিধানটাই আসল কথা, মানুষ আসল কথা। সরকার বড় কথা না এখানে, কোনো ব্যক্তি বড় কথা না এখানে। কারণ ফ্যাসিস্ট রাজনীতি আমরা ভারতবর্ষে কোনোদিনও আমরা মানিনি, মানবো না। ফ্যাসিস্ট রাজনীতি এখানে চলেও না। অতএব কোনো ব্যক্তিকে আলাদাভাবে, বিশেষ করে কোনো রাজনৈতিক দলের আসল মুখ বানাবার কোনো দরকার নেই। একটা দল ক্ষমতায় এসে সেই দলের উপর ভরসা রাখতে হবে। সেই দল যদি মানুষের জন্য কাজ করে, সেই দলের উপর ভরসা রাখতে হবে। দল যদি মানুষের জন্য কাজ না করে, দলকে মানুষ সরিয়ে ফেলবে। কারণ মানুষ সে বুঝিয়ে দিয়েছে 2026-এ যে কোনো দলকে, কোনো সরকারকে পরিবর্তন করা মানুষের কাছে কোনো বড় কথা না। আমরা দেখছি যে সামনে মুসলিম সম্প্রদায়ের ঈদ, এবং এর মধ্যেই মুখ্যমন্ত্রী এত যে হ্যাঁ গরুকে 14 বছর হতে হবে, এত নোটিশ জারি করছেন। তার মধ্যে আমরা দেখছি যতটা মুসলিমদের ক্ষতি হয়েছে, তার থেকে বেশি অসহায় হয়ে পড়েছে হিন্দু যারা ব্যবসায়ী। তারা কেউ বলছেন যে আমি সুসাইড করে নিতে চাই। এই এক পর বাংলার মানুষের এই অবস্থা, কি বলবেন? দেখুন, যদি কোনো সরকারি নোটিফিকেশন এসে থাকে, তাহলে সেটাকে আমি মনে করি নাগরিক হিসেবে সবাইকে মান্যতা দেওয়া উচিত। প্রত্যেকটা নাগরিককে মানে মানা বাধ্যবাধকতা বিষয় আছে, যদি না সেটা অসাংবিধানিক হয়। এবং নোটিফিকেশন আমি যতদূর জানি বা আইনি দিক থেকে যদি আমরা আলোচনা করি, অসাংবিধানিক কিছু নেই। কাউ স্লটারিং অ্যাক্ট এর আগেও চালু ছিল। প্রত্যেকটা রাজ্যের ওপরে তাদের ব্যক্তিগত বিষয়, কে কতটা কঠোরভাবে সেই আইনকে পালন করবে। পশ্চিমবঙ্গে সেই আইনটাকে কঠোরভাবে পালন করা হতো না, বর্তমান সরকার মনে করছে কঠোরভাবে পালন করবে, তারা করুক। হ্যাঁ, আমি আসছি, সেই বিষয়টাতে আসছি। এবার ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টা হচ্ছে, সেটা এবার সরকারের দায়িত্ব। সরকার যদি মনে করে একটা চিরাচরিত প্রথা, বহুদিন থেকে যে প্রথা চলে আসছে, একটা সিস্টেমকে তো হঠাৎ করে ভেঙে দেওয়া যায় না, একটা সিস্টেমকে হঠাৎ করে ভ্যানিশ করে দেওয়া যায় না। সিস্টেম যেটা সোসাইটিতে অনেক দিন থেকে আসছে, মানুষ যেটা বহু যুগ থেকে, বহু বছর ধরে পালন করে আসছে, সেই সিস্টেমটাকে রাতারাতি ভ্যানিশ করে দেওয়া যায় না। এটা তো কোনো বিল্ডিং না যে আমি রাতারাতি ট্র্যাক্টর বুলডোজার নিয়ে এসে আমি ডেমলিশ করে দিলাম। এটা একটা সিস্টেম, এবং মানুষের মধ্যে, সোসাইটির মধ্যে ইনবিল্ট থেকে যায় কোথাও একটা গিয়ে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে, পশ্চিমবঙ্গের সমাজে দীর্ঘদিন থেকে এই জিনিসটা নিয়ে সোসাইটির সাথে এই জিনিসটা ছিল, মিশেছিল, মানুষের সাথে মিশেছিল, কালচারের সাথে মিশেছিল, রিলিজিয়াস সেন্টিমেন্ট এটার সাথেও আছে। তো আমি কোনটা ঠিক কোনটা ভুল সেদিকে যাচ্ছি না আমি একদমই। অতএব মানুষ যারা এই বিষয়টার সাথে যারা অর্থনৈতিকভাবে জড়িয়েছিলেন, যারা অর্থনৈতিকভাবে যারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছেন এই সরকারের এই ডিসিশনের পরে বা সরকারের সিদ্ধান্তের পরে, আমি মনে করি সরকার যদি রেসপন্সিবল হয় সাধারণ মানুষের প্রতি, যারা ভোট দিয়ে সরকারকে নিয়ে এসছেন, যাদের কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইন্টারভিউতে যে যারা অর্থনৈতিকভাবে ক্ষতি ফেস করছেন, তারাই বলছেন যে আমরা এই সরকারকে ভোট দিয়েছি। তো সরকার যদি মনে করে যে এই মানুষগুলোর ভোটে আমরা ক্ষমতায় এসেছি, এই মানুষগুলো ক্ষতি আমরা করতে পারি না, তাহলে সরকার নিজের সিদ্ধান্ত বদল করবে, সরকার নতুন কোনো সিদ্ধান্তে আসবে, বা এই মানুষগুলো যাতে ক্ষতি না হয় সেটা সরকার নিশ্চয়ই কোনো না কোনো সিদ্ধান্ত নেবে, আলোচনা বসবে, সেটা সরকারের দায়িত্ব আমি মনে করি। এবং সরকার যদি না মনে করে, তাহলে আমরা এখানে সরকারকে তো সরকারের সিদ্ধান্তে আমরা কিছু বলতে পারি না। হ্যাঁ, অসাংবিধানিক হলে আমরা কিছু বলতে পারতাম, কিন্তু বিষয়টা তো এখানে সংবিধানে কোনো ক্ষতি হচ্ছে না। বিষয়টা এখানে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে কি বিশেষ সম্প্রদায়ের মানুষের মধ্যে, তাদের উপর করুণা করে বা তাদের কথা মাথায় রেখে সরকার যদি কিছু করে, তাহলে সেটা সরকারের বিষয়। কিন্তু আমরা দেখছি যে সব থেকে বিপ এক্সপোর্ট হয় এবং সেখানে দ্বিতীয় স্থানে রয়েছে, সেখানে বিজেপির একজন নেতাই সেটাকে এক্সপোর্টে আছেন সেখানে। তাহলে কি বলবেন, তারা এখানে বিপ বারণ করছে, অথচ দ্বিতীয় স্থানে বিজেপির নেতারাই ওগুলো দেখভাল করছেন। দেখুন, দ্বিচারিতা তো আমরা এর আগে বহুবার দেখেছি। আমরা উত্তরপ্রদেশেও দ্বিচারিতা দেখেছি, উত্তরপ্রদেশেও ব্যান করা আছে জিনিসটা, এবং উত্তরপ্রদেশ থেকেও এক্সপোর্ট সব থেকে বেশি সংখ্যায় হয়। তো অতএব দ্বিচারিতা নিয়ে বলার তো এখানে বিশেষ জায়গা নেই। দ্বিচারিতা অনেক রকমভাবেই হয়ে আছে, এবং বর্তমান পশ্চিমবঙ্গেও আমরা হয়তো কোথাও একটা গিয়ে পরবর্তীকালে আমরা হয়তো এটাও দেখতে, পশ্চিমবঙ্গের নামও লার্জেস্ট বিপ এক্সপোর্টার স্টেটের মধ্যে চলে আসছে, না হওয়ার কিছু নেই।
কিন্তু বিষয়টা আমি সেটা নিয়ে ভাবছি না। আমার ভাবার বিষয় হলো সাধারণ মানুষ যাদের এখন ক্ষতি হচ্ছে, যাদের অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল হয়ে পড়ছে, যারা আগামী দিনগুলো অনেকে মনে করছে যে তারা একটা বিশাল ব্যাপক পরিমাণে একটা লস তাদের হতে পারে। তারা তো গরিব মানুষ, তারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা তো আর জানতো না যে হঠাৎভাবে এরকম রাজনৈতিক পালাবদল হবে এবং তাদের একটা বড় ক্ষতি হবে, তাদের পরিবারের একটা বড় ক্ষতি হবে। আমি মনে করি সরকার এদের বিষয়টা দেখুক, এইটুকুই আমি কাম্য থাকবে এই বিষয়ে। আর আমি এর বিষয়ে কিছু বলার নেই, কারণ এগুলো রিলিজিয়াস সেন্টিমেন্টের বিষয়, এইসব বিষয়ে বেশি কথা বলা আমি মনে করি আমাদের আইনজীবীদের ঠিক না।